আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে অনুশীলনী 13.2-এর 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্নে একটা ধারা দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধারার প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করব। ধরি ধারাটির প্রথম পদ a = 3, অর্থাৎ ধারার প্রথম পদ দেওয়া আছে 3 এবং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান আমরা পাইছি, যদি 9কে 3 দ্বারা ভাগ দাও তাহলে আমরা পাবো 3, অর্থাৎ আর এর মান 1-এর থেকে আমরা বড় পেয়েছি। আর এর মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে গুণন ধারার একটা সূত্র, আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে গুণন ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে আরেক রকম, অর্থাৎ গুণন ধারার 2টি সূত্র রয়েছে সমষ্টি নির্ণয়ের। সেটা সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা দেখলেই তোমরা পাবে। তাহলে এটা লিখে দিব যেটি একটি গুণন্ত ধারা, যেহেতু এটা একটা গুণন্ত ধারা, এটা লিখে দিলেও হবে, না লিখে দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা জানি গুণন্ত ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = যদি r এর মান 1-এর থেকে বড় হয় তাহলে এটা a * r⁻n-1 r-1, যখন r এর মান 1-এর থেকে বড়। তাহলে বলছে প্রথম 14টি পদের সমষ্টি কত? n এর পরিবর্তে আমরা 14 বসিয়ে দেবো। যেখানে n আছে সেখানে আমরা 14 বসিয়ে দেবো। তাহলে এখানে n আছে, এখানে আমরা 14 বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করলাম? প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মানটাও, অর্থাৎ a আর r এর মানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে 3-এর থেকে r এর মান 3-এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 2। তাহলে 3-এর নিচে 2 আমরা বাইরে নিয়ে এসেছি, এইটা এভাবে রেখে দিচ্ছি। কেউ যদি মনে করে আমি আরও কিছু করবো তাহলে করতে পারো, সমস্যা নাই, ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। 3-এর উপর 14 মানে এখানে 14টা 3 আছে, তাহলে হিউজ পরিমাণে একটা সংখ্যা দাঁড়াবে। অত করার দরকার নাই, এই পর্যন্ত করলেই হয়ে যাবে আর কি। তাহলে আমরা পেলাম 14টি পদের সমষ্টি, লাস্টে 3/2 × 3⁴ বিয়োগ 1। 7 নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করব। একটা ধারাটির কোন পদ ধারাটির কোন পদ 1-এর নিচে 2। এই ধরনের অঙ্ক আমরা সমান্তর ধারাতেও করেছি একইভাবে, শুধু এখানে সূত্রটা ভিন্ন পদ নির্ণয়, তাই অঙ্কে কোনো ডিফারেন্স কাজ কারবার এখানে নেই। একইভাবেই করলে হবে, সূত্র শুধু একটু ভিন্ন, এটাই হলো ম্যাটার। ধরি ধারাটির প্রথম পদ a = এইটা, প্রথম পদ আছে 128 এবং সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ পাইছি আমরা কত? হাফ। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে ধারাটির কোন পদ এটা, সেটা আমাকে বের করতে হবে। তাহলে যদি এটা একটা গুণন্ত, অবশ্যই এটা একটা গুণন্ত ধারা, আগে ধারাটা চেক করে নিবা। এটা যদি পরপর 2টি পদের বিয়োগফল করা হয় তাহলে দেখো 1 আসবে না। তাহলে যদি না আসে তাহলে অবশ্যই এটা গুণন্ত ধারা, আর চেক করার প্রয়োজন নেই। প্রথমে তোমরা দ্রুত গতিতে ধারাটি চেক করে নিবে, তারপর অঙ্ক করা শুরু করবে, তাছাড়া কিন্তু ঝামেলার মধ্যে পড়বে। হয়তো মনে করছে গুণন্ত ধারা, অঙ্ক হয়ে আছে সমান্ত ধারা, তাহলে সূত্র লিখে ফেলে দিয়েছো, অথচ দেখা যাচ্ছে লাস্টে এটা সমান্ত ধারার অঙ্ক, গুণন্ত ধারায় নেই, তাহলে সময়ের অপচয় হবে। সর্বপ্রথমে ক্যালকুলেটর দিয়ে হোক আর এমনিতেই হোক, যে কোনো উপায়ে তুমি ধারাটা জাস্টিফাই করে নেবে। যদি পরপর 2টি পদের বিয়োগফল 1 হয় তাহলে সেটা সমান্ত ধারা হবে, তাহলে এর সূত্র একরকম। আর যদি পরপর 2টি পদের ভাগফল 1 হয় তাহলে সেটা গুণন্ত ধারা হবে। ঠিক আছে, তাহলে এটা একটি গুণন্ত ধারা। মনে করি ধারাটির প্রথম n-তম পদ, মনে করি কোন পদ যেহেতু বলা আছে, তাহলে ধরে নিলাম ধারাটির n-তম পদ হাফ। আমরা জানি গুণন্ত ধারার n-তম পদ এইটা, তাহলে যেহেতু n-তম পদ হাফ ধরে নিয়েছি, তাহলে এইটা সমান সমান হাফ লিখে দিব প্রশ্ন মতে বা শর্ত মতে দিয়ে অথবা অতএব দিয়ে।
তারপর আমরা কি করলাম, এ আর আর এর মান বসে দিলাম। এর মান প্রথম পদের মান ছিল 128 আর আর এর মান ছিল হাফ, তার উপরে যা আছে তাই, এবারে আছে হাফ। তাহলে আমরা কি করলাম, কোনাকুনি গুণ করে দিলাম। এর নিচে অনেক ছেলেপেলে এটাই বোঝে না, কোনাকুনি গুণ অর্থাৎ আর গুণ কেমনি করতে হয় এটা জানে না। তাহলে কোনো সংখ্যার কিছু না থাকলে নিচে একটা এক, তাহলে এটা যাবে এই দুইয়ের সাথে গুণ, নিচের এক এককে এই এক, ঠিক আছে। তাহলে এই দুইটা টার্মই এর সাথে গুণ যাবে, কিন্তু আমাদের লাগবে হলো এন এর মান, এই কারণে আমরা এনটা অবশ্যই বামে রেখে দেবো। তাহলে হাফ উপরে আছে পাওয়ার এন বিয়োগ 1 ইকুয়াল টু এটি এর সাথে গুণ করে হয়েছে 256। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এনটা আমাদের নিতে হবে। তাহলে এখানে বেস আছে হাফ, তাহলে যেহেতু এনটা পাওয়ার আকারে আছে সেহেতু এখানে হাফ করে তার উপর পাওয়ার করতে হবে, বেস দুইটাকে এক করতে হবে। তোমরা সূচক লগারিদমে শিখে আসছো যে বেসে বেসে অর্থাৎ ভিত যদি এক হয় তাহলে ভিত বাদ দেওয়া যায়, অথবা পাওয়ার যদি দুইটা এক হয় দুই পাশে তাহলে পাওয়ার বাদ দেওয়া যায়। তাহলে যেহেতু এবারে এন নেই, পাওয়ার এন আকারে লেখার কোনো সম্ভাবনা নেই, তাহলে অবশ্যই আমাদের এই হাফ করতে হবে এবারে। তাহলে একের নিচে আছে আমাদের 256। তাহলে আমরা জানি, এটা তোমাকে সূচকের নিয়ম অবশ্যই শিখে আসছো, এটা অবশ্যই সকলে কন্ট্রোল করা দরকার, যে হলো কিছু কিছু সংখ্যা পারতপক্ষে যেগুলো আসে 3, 4, 2, যে কোনো সংখ্যার উপর কত পাওয়ার হলে সেটার সমষ্টি কত হয়। তাহলে আমরা জানি 2 এর উপর যদি 2 হয় তাহলে 4, 2 এর উপর 3 হলে 8, 2 এর উপর 4 হলে 16, 2 এর উপর যদি হয় 5 তাহলে 32, 2 এর উপর 6 হলে 64, 2 এর উপর 7 হলে 128, 2 এর উপর 8 হলে 256। এটা আমাদের কন্ট্রোল করতে হবে। যদি মনে না থাকে তাহলে অবশ্যই আমাদের এইগুলো ভাঙিয়ে নিতে হবে। যেহেতু হাফ আছে তাহলে অবশ্যই নিচেটা 2 হবে, ঠিক আছে। তাহলে 2, 5, 6, এটা তো বারবার আমি করাচ্ছি, এটা অবশ্যই তোমরা কন্ট্রোল করবে। তাহলে 2 দ্বারা ভাগ ভাগ করো 2 কমনের ভিতর থেকে, তাহলে 2কে 2 5-এর মধ্যে একবারে পুরোটার মধ্যে দিতে না পারো তো খণ্ড খণ্ডভাবে দিবে ভাগ করবে আর কি। 5-এর মধ্যে যদি 2 ভাগ করা হয় 5-এর মধ্যে কয়বার যাবে, 2 বার যাবে। তাহলে 2 দুগুণ 4 থাকবে 1, তাহলে একটা এখানে মনে মনে ধরে নিতে যাবে 16, আর 2 গুণ 16, আবার 2 দিয়ে দাও, তাহলে আমরা কত পাবো 2। তাহলে এটা হবে 64, 6 দুগুণ 12, 2 গুণ 8, আবার 2 দিয়ে দাও 32 দুগুণ 63, আবার 2 দিয়ে দাও, তাহলে কত পাবো আমরা 16, আবার 2 দিয়ে দাও 8, আবার 2 দিয়ে দাও 4, আবার 2 দিয়ে দিলে আমরা পাবো 2। তাহলে কয়টা পাইছি 2, তারপর তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 2 এর উপর 8 দিলে আমরা পাবো কত 256। সেরকম একের উপর পাওয়ার দেওয়া না দেওয়া সমান, আমাদের যেহেতু হাফ আছে এই হাফটা করতে হবে, একের নিচে 2 দিয়ে আমরা পাওয়ার হিসেবে 8 দিয়েছি। এখন দেখো এটার বেস আর এটার বেস একই, তাহলে হাফ হাফ উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে আমরা লিখতে পারবো n বিয়োগ 1 ইকুয়াল টু 8। অতএব n ইকুয়াল টু 8-এর সাথে এবারে মাইনাস করে যে যোগ হয়ে 9 হবে, অর্থাৎ n এর মান পেয়েছি আমরা কত 9। আর বলছে ধারাটির কোন পদ হাফ, আমরা লিখে দিব অতএব ধারাটির কনিষ্ঠতম পদ কত, এই হাফ, ঠিক আছে। আশা করি অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে।